back-to-back horror stories. Mirchi Plus presents Har Him Horror. কত রাত আলো জ্বলে না ঘরে। দিনের বেলা চটের দেওয়ালের শতছিদ্র আর একটা নদীমুখী ঘুপচি জানলা দিয়ে যা সামান্য সূর্যের আলো ঢোকে, ওতেই মনসুর মিয়ার স্নান। সন্ধে ঘোর হতে না হতেই মুখ কালো হয়ে আসে বুড়ো মিয়ার। উদাসীন চোখে তাকিয়ে থাকে নদীর দিকে। পুরনো এই কবর খোলার ঠিক পিছনেই ইছামতি নদী। তীর তীর বেগে বয়ে যাচ্ছে সুন্দরবনের পথে। নদীর ওপারে বাংলাদেশ। বহু বছর হল কবর খোলা একরকম বন্ধ। 47-এর আগে আশেপাশের প্রায় সব গ্রামের লোকই ছিল মুসলমান। তখন প্রায় রোজ একটা করে কবর পড়ত। মনসুরের বাবা রহিম মিয়া তখন ছিলেন কবর খোলার কেয়ারটেকার। এক বছর এক বিলিতি মেমের কাছে ইংরেজি শেখা রহিম নিজেকে ওই নামেই পরিচয় করাতেন। নদীর ধারে একটা ছোট্ট দোচালা বাড়ি ছিল রহিমের। ওই বাড়িতেই মা বাবার সঙ্গে শৈশব কাটিয়েছে মনসুর। মনসুরের বয়স যখন বছর 20, তখন এক ঝড়ে গাছ চাপা পড়ে মারা যান রহিম আর রহিমের বউ শারমিন। ততদিনে ভারত স্বাধীন হয়েছে। আশেপাশের মুসলমান গ্রাম ফাঁকা হতে শুরু করেছে। পূর্ব বাংলা থেকে হিন্দুরা এসে এইসব গ্রামে ঘর বাঁধছে, আর গ্রামের মুসলমানরা চলে যাচ্ছে ওপারে। ওইসব হিন্দুদের জায়গা জমিতে সংসার শুরু করছে তারা। ক্রমশ স্থবির হয়ে পড়ছে কবর খোলা। বেঁচে থাকতে রহিম যদিও পূর্ব পাকিস্তান যাওয়ার কথা ঘুণাক্ষরেও ভাবেনি। নিজের গ্রাম নিজের মাটি ছেড়ে অন্য দেশে কেন যাবে সে? বাপের মৃত্যুর পর মনসুরও ভাবল না। ইতিমধ্যে একদিন ভাঙনে তলিয়ে গেল মনসুরের বাড়ি। কি করবে, কোথায় উঠবে ভেবে না পেয়ে খোলার মধ্যে পাঁচিল ঘেঁষে একটা আধভাঙা যে ঘর ছিল, ওটাতেই বসবাস শুরু করল মনসুর। ইদানিং একেবারেই মরা আসে না। যতদূর চোখ যায় সবাই হিন্দু। অনেক দূরে 2-1টা গ্রামে কয়েক ঘর মুসলমান থাকলেও এত দূরের কবরে কেউ আসে না। মনসুরের আয় রোজগারও কমতে কমতে প্রায় শূন্য। এখন আশপাশের বাগান থেকে শাক পাতা তুলে এনে কোনোদিন মেটে আলু, কোনোদিন ওলকচু, রাঙা আলু এসবের সঙ্গেই সেদ্ধ করে খায়। কোনো দিন আশেপাশের গ্রাম থেকে ভিক্ষে করে চাল নিয়ে আসে। কবর খোলার পাশের মজা পুকুরে বড়শি ফেলে 1-2 কই মাছ ধরে। অনেকবার ভেবেছে মনসুর এই গ্রাম ছেড়ে দূরের কোনো মুসল্লি গাঁয়ে চলে যাবে। অনেকবার যাওয়ার জন্য পোটলা পুঁটলিও বেঁধেছে, কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়াটা হয়ে ওঠেনি। প্রতিবার মনসুরের মনের উঠোনে ভেসে উঠেছে বাবার দৃঢ় মুখটা, নিজের মাটি ছেড়ে অন্য জায়গায় কেন যামু? গ্রামের বর্তমান বাসিন্দারা মনসুরকে খুব একটা চেনে না, আর চিনলেও তেমন পাত্তা দেয় না। ওরা হিন্দু, কবরখানার অকেজো দারোয়ানের সঙ্গে ওদের আর কি খাতির থাকবে এমন। মনসুর তবুও গ্রাম ছেড়ে যায়নি, ভিটে ছেড়ে যায়নি। সারাদিন কবর খোলার আশেপাশে ঘুরে বেড়ায়, পুরনো ভাঙাচোরা কবরগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখে। মনে করার চেষ্টা করে কোনটা কার কবর। ওর বাপ মায়ের কবরটা একেবারে নদীর ধারে। চাঁদনি রাতে ওখানেই বসে থাকে মনসুর, দোয়া পড়ে, কখনো কখনো অস্পষ্ট সুরে গান গায়, কখনো আবার হাউ হাউ করে কাঁদে। এখন মনসুরের বয়স 70 ছুঁই ছুঁই। শরীর ভেঙে গেছে। হাঁটার সময় বেঁকে আসে মেরুদণ্ডের হাড়। কাশির সঙ্গে প্রায় দলা দলা রক্ত বেরোয়। ও বোঝে খুব বেশি সময় হাতে আর নেই। এই শরীর নিয়ে 3-4 গ্রাম পেরিয়ে কোনো মুসলমান গ্রাম পর্যন্ত সে আর যেতে পারবে না। এখানেই এই কবর খোলাতেই মরতে হবে ওকে।
একটা চোরা দুঃখ স্রোত মাঝে মাঝে ভিজিয়ে দেয় মনসুরের প্রায় শুকিয়ে আসা আঁখি পল্লব। ওর লাশটা ঠিকমতো দাফন হবে না, কেউ কবর দেবে না, হয়তো কেউ জানবেও না মনসুর মারা গেছে। এই ঘরে নয়তো কবর খোলার আনাচে কানাচে কোথাও পড়ে থাকবে ভাঙাচোরা শরীরটা, পচে মাটির সঙ্গে মিশে যাবে, নয়তো শেয়াল কুকুরে খাবে। দু সপ্তাহ হতে চলল কেরোসিন ফুরিয়েছে। অবশ্য 1.5 মাসের ওপরে উনুনে চাল না চড়া বাড়িতে এটা আহামরি বিস্ময়কর কোনো দৃশ্য নয়। রোজ সন্ধে নামতে না নামতেই অন্ধকার ঘিরে ধরে মনসুরের সর্বাঙ্গ। আকাশে চাঁদ থাকলে যদিও খুব একটা অসুবিধা হতো না মনসুরের। চাঁদের আলো যে কত উজ্জ্বল তা প্রথমবার যখন কেরোসিন ফুরিয়েছিল সেই রাতে টের পেয়েছিল মনসুর। এখন ভরা শ্রাবণ, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিন আকাশ ভরা গাঢ় মেঘ। সন্ধে ঘুরতেই সারা কবর খোলা একতাল অন্ধকারের মতো জেগে ওঠে ইছামতির পাড়ে। আজ অবশ্য সন্ধ্যের আকাশ অপেক্ষাকৃত পরিষ্কার। কাল সারা রাত উন্মাদ ঝড় তাণ্ডব করেছে গ্রামে। এই একটু আগে বিকেলে বৃষ্টি থেমেছে। কাল সন্ধ্যের পর আর ঘর থেকে বেরোয়নি মনসুর। কেবল সকালবেলা একবার প্রাতকৃত্য করতে গিয়েছিল কবর খোলার পেছনে। ঘরে কোনো খাবার নেই। ফিরে এসে 1 ঘটি জল আর 2টো পেয়ারা খেয়ে আবার শুয়ে পড়েছিল। ঘুম ভাঙল সেই সন্ধ্যায়। সারাদিন জল ঝরিয়ে ক্লান্ত মেঘ আশ্রয় নিয়েছে আকাশের পশ্চিম কোণে। বাকি আকাশ পরিষ্কার। ঘোলাটে নীলচে কালো রঙে নেমে আসছে রাত্রির শামিয়ানা। ঘুম থেকে উঠে নদীর দিকে হাঁটতে গেল মনসুর। বৃষ্টি শেষের ঠান্ডা হাওয়া ওর বড় মিঠে লাগে। পাড়ে দাঁড়িয়ে বেশ জোরে জোরে 2টো শ্বাস নিল। জীর্ণ বুকের খাঁচা এত বড় শ্বাসের ধাক্কায় লাফিয়ে উঠল ঢেউয়ের মতো। আর তখনই দৃশ্যটা নজরে পড়ল মনসুরের। গ্রামের রাস্তা ধরে কে যেন হেঁটে আসছে নদীর দিকে। অন্ধকারে মুখ চেনা যাচ্ছে না, তবে পথিক যে মেয়ে তা ঠাউর করা যায়। আর যেটা ঠাউর করা যায় সেটা হলো মেয়েটির এক হাতে ধরা একটা প্রদীপ। শাড়ি পিঁচিয়ে বেশ কায়দা করে বুকের কাছে ধরে হাঁটছে, যাতে হাওয়ার ঝাপটায় প্রদীপটা নিভে না যায়। 2 সপ্তাহ পর জীবন্ত আলো দেখে চোখ চিকচিক করে উঠল মনসুরের। মেয়েটাকে বলবো আমার ঘরে একটু আলো দিয়ে যেতে, অল্প একটু কেরোসিন। হিন্দুর মেয়ে যদি আমার ঘরে যেতে না চায়, বরং আমি পিদিমটা নিয়ে আসি, নদীর পাড় থেকেই চেয়ে নেব। হাজার একটা ভাবনা শুরু হলো মনসুরের মাথায়। ইতিমধ্যে মেয়েটা অনেকটাই এগিয়ে এসেছে। ভালো করে চেয়ে দেখল মনসুর, না, এই মেয়েকে সে চেনে না। তা হোক অচেনা, একটু আলো একটু আগুন তার চাই। দূর থেকেই চিৎকার করলো মনসুর, ও খুকি, আমায় একটু তেল দেবে? আমার ঘরে একদম তেল নেই, পিদিম জ্বলে না গো। মেয়েটি যেন মনসুরের কথা শুনেও শুনতে পেল না। ওকে পাশ কাটিয়ে যে গতিতে নদীর দিকে যাচ্ছিল সেই গতিতেই নেমে গেল নদীর ঘাটে। তারপর প্রদীপটা ভাসিয়ে দিল বর্ষা স্নাতা নদীর জলে। দ্বিতীয় দিনও একই ঘটনার পুনরাবৃত্তি। মনসুরের হাজার অনুনয়েও এক চুল প্রক্ষিপ্ত হল না মেয়েটির পদক্ষেপ। আজ যদিও কিছু প্রশ্ন জাগলো মনসুরের। মেয়েটি কি? ভর সন্ধেবেলায় কেনই বা এইভাবে এসে নদীতে প্রদীপ ভাসাচ্ছে? এই গ্রামের মেয়ে হলে মনসুর মুখটা অন্তত চিনত। মেয়েটি তো এই গ্রামেরও নয়। সবচেয়ে বড় কথা, মনসুরকে আগুন না দিক ক্ষতি নেই, মুখে বলে দিলেই তো হয়ে যায়। কিন্তু ও এমনভাবে হাঁটছে যেন মনসুরকে দেখতেই পাচ্ছে না।
তাহলে কি? ভাবতে ভাবতে বহু বছর পর মনসুরের মলিন শরীর শিউরে উঠল। মেয়েটি কে? দুদিন পর আজ আবার ঝড় শুরু হয়েছে বিকেল থেকে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। তবু কিসের এক অদম্য টানে ঝড় জল মাথায় করে নদীর ঘাটে গিয়ে দাঁড়ালো মনসুর। ওর মন বলছিল মেয়েটি আজকেও আসবে। এলো কিছুক্ষণ পর। ততক্ষণে বৃষ্টির ফোঁটা ধুলোর মতো ঘিরে ধরেছে চারপাশ। অমন জলের মধ্যেও এক অপূর্ব কায়দায় কাপড় দিয়ে ঢেকে জ্বলন্ত প্রদীপ নিয়ে হেঁটে আসছে মেয়েটা। আজ যদিও মনসুর কোনো কথা বলল না, আগুনও চাইল না। সে জানে এই মেয়ে তাকে আগুন দেবে না। মনসুর আজ দাঁড়িয়ে দেখছে মেয়েটি কি করে। মেয়েটি দৃপ্ত পায়ে ঘাট ভেঙে একেবারে নদীর কিনারে গিয়ে দাঁড়ালো। আঁচলের নিচ থেকে মাটির প্রদীপটা বের করে ভাসিয়ে দিল নদীতে। প্রায় সঙ্গে সঙ্গে বৃষ্টির ফোঁটায় নিভে গেল প্রদীপ। তারপর ধীরে সুস্থে পাড়ে উঠে এলো। সারা শরীর ভিজে জবজব করছে। পাড় ছেড়ে উঠে যে বট গাছের নিচে মনসুর দাঁড়িয়েছিল সেদিকে একবার ফিরে তাকালো মেয়েটি। চোখাচোখি হলো মনসুরের সঙ্গে। বৃষ্টির মধ্যেই মনসুর স্পষ্ট দেখতে পেল মেয়েটার চোখ সাদা, অনুভূতিহীন। ওর মনে হলো মেয়েটা ওর দিকে তাকালেও ওকে ঠিক দেখছে না, বরং ওর ফ্যাকাশে দৃষ্টি মনসুর, বটগাছ, নদীপথ সব ছাড়িয়ে কোনো এক অসীমে গিয়ে ধাক্কা খাচ্ছে। সারা জীবন কবরে কাটানো মনসুর জানে এমন চোখ কোনো জ্যান্ত মানুষের হতে পারে না। হাত পা কেঁপে উঠল তার। ইতিমধ্যে মেয়েটা আবার গ্রামের পথ ধরেছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না মনসুর। নড়বড়ে শরীর নিয়ে কোনো ক্রমে দৌড়ে চলে এলো নিজের অন্ধকার ঘরে। ক্রমশ নিস্তেজ হয়ে আসছে মনসুরের বৃদ্ধ শরীর। তাহলে কি ডাক এসেছে? আলোহীন ঘরে মোটামুটি আন্দাজ করে চৌকিটার দিকে এগোলো মনসুর। ঘুম পাচ্ছে। একটু আগের ভয়টা চেপে বসেছে চোখে। এটাই হয়তো ওর শেষ ঘুম। বাবা বলতো মরার ঠিক আগে মানুষ পরীদের দেখতে পায়। পরীরা বোবা, কথা বলতে পারে না, শুধু তাকায়। ওই তাকানো কোনো মানুষ এড়াতে পারে না। আজ ঘুমের মধ্যে পরীরা আসবে, নিয়ে যাবে মনসুরকে। মাটির দেশ ছেড়ে নিয়ে যাবে আলোর দেশে। বাবার বলা কথাগুলো বড্ড বেশি মনে পড়ছে আজ। ঘুম ঘুম চোখে চৌকিতে উঠতে গিয়ে থমকে গেল মনসুর। কে যেন শুয়ে আছে চৌকির ওপর। ঠান্ডা শুকনো একটা হাতের স্পর্শ টের পেল মনসুর। আর ঠিক তখনই চমকে উঠল বিদ্যুৎ। ঘরের মধ্যে পলকের জন্য ছিটকে এলো চোখ ধাঁধিয়ে দেওয়া আলো। মনসুর দেখল তার প্রাগৈতিহাসিক চৌকিতে শুয়ে আছে প্রায় শুকিয়ে আসা একটা মৃতদেহ। মৃতের নাম মনসুর আলী। রাত 9টা বাজে। তীর্থ বড় রাস্তা ছেড়ে পাশের একটা সরু গলি দেখে থামল। ওকে বীরেন স্ট্রিট যেতে হবে। হিঁদুয়া থেকে হেঁটে গেলে মিনিট 10-15 লাগার কথা।
তবে এই শর্টকাট গলিটা দিয়ে গেলে খানিক তাড়াতাড়ি হয়ে যাবে। লোকমুখে অবশ্য প্রচলিত বিশ্বাস যে এই রাস্তা নাকি ভুতুড়ে। রাতের বেলা একবার যেই রাস্তায় পা রাখে তাকে আর খুঁজে পাওয়া যায় না। কয়েকদিন আগে কাগজে এরকম একটা খবর তীর্থ পড়েছিল, তবে এসবে ও বিশেষ পাত্তা টাত্তা দেয়নি। স্কুল শেষ হলে বহুবার তীর্থ আর ওর বন্ধুরা এই গলি দিয়ে হেঁটে বিডন স্ট্রিট গেছে। কোথাও কোনো ভূত বাবাজি দেখাও দেয়নি ওদের। তবে আজ এই অন্ধ গলির সামনে দাঁড়িয়ে তীর্থর গা শিরশির করে উঠল। গলিটার মুখে ঘোলাটে হলদে ল্যাম্পপোস্ট, বাকি পথটা অন্ধকার একটা চাদরে মোড়া। উত্তর কলকাতার আনাচে কানাচে এরকম রাস্তা অসংখ্য। তীর্থ ওর মোবাইল ফোনের টর্চটা জ্বালিয়ে নিল। তীর্থ সবে অন্ধকার গলিতে পা রেখেছে, ঠিক তখনই পিছু ডাক। এই ছেলে, ওই রাস্তায় যাসনে, ওই রাস্তা ভালো না, যাস না ওই রাস্তায়। তীর্থ মুখ ফিরিয়ে দেখল রাস্তার ধারে ফুটপাতে একটা লোক বসে আছে। গায়ে ময়লা পোশাক, চুল এলোমেলো, মুখে বহুদিনের না কাটা খোঁচা খোঁচা দাড়ি। লোকটা আবার বলল, অন্ধ গলি ভারী ভয়ানক। রাতের বেলা এই রাস্তায় একবার যে যায় সে আর ফেরে না। বড় খিদে ওর, সবাইকে খাবে, সবাইকে। যাস না ওইদিকে। লোকটা কথা শেষ করে খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো। যাস না ওইদিকে। তীর্থ এক নিমেষের জন্য থমকে গিয়েছিল। পরক্ষণেই নিজেকে সামলে পাগলের প্রলাপে কোনো কান না দেওয়াই ভালো এটা ভেবে অন্ধ গলির পথে পা বাড়ালো। এতটাই সরু গলি যে পাশাপাশি দুজন হাঁটা যায় না। দুপাশে বড় বড় পুরনো আমলের বাড়ি, যার দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে বট অসত্যের ঝুড়ি। চটপট পা চালালে মিনিট 5 মধ্যেই বিডন স্ট্রিটের মেইন রাস্তা পেয়ে যাওয়ার কথা। তীর্থ মোবাইলের আলো রাস্তায় ফেলে হাঁটতে আরম্ভ করল, কিন্তু সেই অল্প আলোতে ঘিরে ধরা অন্ধকার বিশেষ কমল না। তীর্থ ভাবল, চারিদিক এতটা চুপচাপ কেন? এই রাস্তা দিয়ে সকালে বা দুপুরে যখন এসেছিল তখন ওর এরকম মনে হয়নি। বেশ অনেকক্ষণ হাঁটার পর তীর্থর প্রথম সন্দেহ হল যে ও কি আদেও ঠিক রাস্তায় এসেছে। রাস্তাটা সোজা গিয়ে থেমেছে একটা বাড়ির দেয়ালে। বহুবার ও এই রাস্তা দিয়ে আগে গেছে, কিন্তু আজ কি ও তাহলে পথ ভুল করল? গলিটা এখানে শেষ হয়ে গেল কি করে? তীর্থ উল্টো দিকে হাঁটতে আরম্ভ করল। বেশ কিছু দূর গিয়ে আবার চমক, এ পথও অন্য একটা বাড়ির দরজায় এসে থেমে গিয়েছে। তারপর আর কোনো রাস্তা নেই। কিন্তু এ তো ভারী অদ্ভুত। কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়েই তো তীর্থ এলো। তীর্থর এবার মনে ভয় ধরছে। ও আবার উল্টো দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু কিছু দূর এগোতেই আবার একটা ডেড এন্ড। এটা কি হচ্ছে? এই রাস্তাটা সোজা বিডন স্ট্রিটে মেশার কথা, কিন্তু এ কোন গোলক ধাঁধার মধ্যে আটকে পড়েছে তীর্থ? সব রাস্তায় কোনো না কোনো বাড়ির দেয়াল বা দরজার সামনে এসে থেমে গিয়েছে। প্রত্যেকটা বাড়ি মৃতদেহের মতো স্পন্দনহীন। মাথার ওপরে এক ফালি কালো আকাশ, তাতে মেঘ জমেছে বিস্তর। তীর্থ বুঝতে পারছে না কি হচ্ছে এটা ওর সঙ্গে। অন্ধ গলির দুই প্রান্ত যেন ক্রমে ছোট হয়ে আসছে। তীর্থ এদিক থেকে ওদিক ছুটে গিয়েও অন্ধগলির থেকে বেরোনোর কোনো দিশা খুঁজে পেল না। অন্ধগলির দমচাপা আবহাওয়া ক্রমে গ্রাস করছে তীর্থর শরীরকে। তীর্থর পা, হাত সবকিছু কাঁপছে।
হাত থেকে মোবাইল ফোনটা পড়ে গেল। আর তখনই ওই পাগল লোকটার কথা তীর্থ আবার শুনতে পেল। খুব দূর থেকে একটা ক্ষীণ গলা ভেসে আসছে। ওদিকে যাস নে, অন্ধ গলি বড় খারাপ, ওর বড় খিদে, রাতের বেলা একবার যে ঢোকে ওই রাস্তায় সে আর বেরিয়ে আসতে পারে না। ওদিকে যাস নে। তীর্থ বসে পড়ল। রাস্তায় এখান থেকে বেরোনোর পথ ও জানে না। দুপাশে বড় বড় বাড়ির দেওয়াল ক্রমশ এগিয়ে আসছে ওর দিকে, সঙ্গে বাড়ছে নিশ্ছিদ্র অন্ধকার। দূরে কোথায় পেঁচা ডেকে উঠল, আর তারপর সঙ্গে ভেসে আসছে পাগলের প্রলাপ। ওই রাস্তায় যাস নে, বড় খিদে, যে যায় সে আর ফেরে না, অন্ধ গলি বড় খারাপ, যাস না, ওদিকে যাস না। আপনার কি মনে হয় তীর্থ কি আদেও ফিরতে পারবে? দেবেন দাদুর সঙ্গে কিভাবে আলাপ হয়েছিল সে কাহিনী লিখতে বসলে ভোর হয়ে যাবে। সংক্ষেপে বলি, তখন আমি সদ্য জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হয়েছি। ঝিলাম হোস্টেলে সিট পেলাম, রুম নাম্বার 123। ভাগ্যক্রমে আমার রুমমেটও জুটল বাঙালি, প্রশান্ত হালদার। দুদিন পর আমরা আবিষ্কার করলাম আমাদের পাশের রুমের ছেলে দুটোও বাঙালি। একজনের নাম চঞ্চল দাস, অন্যজন সুফিয়ান মণ্ডল। ব্যাস, বন্ধুত্ব গাঢ় হতে খুব বেশি সময় লাগলো না আমাদের। এক বর্ষার রাতে আমরা সিগারেট কিনতে বেরিয়েছি। ঘড়িতে তখন 1টা বাজে। নর্থ গেটের বাইরে মনীষের চা সিগারেটের দোকান। 1:30-2 পর্যন্তই দোকান খোলা থাকে। সেই রাতে ওই সিগারেটের দোকানে আলাপ হয়েছিল দেবেন দাদুর সঙ্গে। ক্যাম্পাসের কমলা কমপ্লেক্সে দাদুর জামা কাপড় ইস্ত্রির একটা দোকান ছিল। থাকতো পাল ডেয়ারির কাছে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে। বিশেষ কোনো কাজকর্ম না থাকলে রাতে খাওয়া দাওয়া সেরে মাঝে মধ্যে আমরা ঢু মারতাম দাদুর ঘরে। দাদুও আসতো আমাদের রুমে। 30 বছর বয়সে বাংলা ছেড়েছিল দেবেন দাদু। তারপর প্রায় 1.5 যুগ ধরে বিহার, মহারাষ্ট্র, গুজরাট সহ প্রায় 9টা স্টেট ঘুরে 10 বছর হলো দিল্লিতে এসেছে। আমরা যেতাম দাদুর কাছে দাদুর জীবনের গল্প শুনতে। এমনিতেই বিদেশ বিভুঁইয়ে বাংলা বলার তেমন মানুষ পেতাম না। সেখানে দাদুর মতো একজন রসিক গপ্পবাজ লোক পেয়ে বেশ আনন্দেই দিন কাটছিল আমাদের। কখনো দাদু গল্প বলতো কিভাবে সে ঝাড়খণ্ডের জঙ্গলে ডাকাতের খপ্পর থেকে বেরিয়ে এসেছিল, কেমন করে থার মরুভূমিতে হারিয়ে গিয়েও টানা 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল দাদু। কখনো কখনো আবার বাংলার গল্প বলতো, গ্রামের গল্প, মৃত বউয়ের গল্প। অসম্ভব সুন্দর কাহিনী বলতে পারত দাদু। কখন কিভাবে সাসপেন্স তৈরি করতে হয়, ভাঙতে হয়, কখন ইমোশনালি ম্যানিপুলেট করতে হয়, এই সব কিছু শ্রোতাকে দারুণভাবে বুঝিয়ে দিত দেবেন দাদু। সেবার 2nd সেমেস্টার শেষ করে বাড়ি ফিরব। ট্রেনের টিকিটের অপেক্ষায় দিন গুনছি আমরা 4 মূর্তি। পরীক্ষার কারণে বেশ কয়েকদিন দাদুর ঘরে যাওয়া হয়নি। কেসিতেও যা সামান্য দেখা হয়েছিল দাদুর সঙ্গে, তখন দাদু কাস্টমার নিয়ে ব্যস্ত। 2 দিন পর রাতে দাদুই এলো আমাদের ঘরে। এ কথায় সে কথায় আড্ডা জমে উঠতে সময় লাগলো না। একটা সময় সুফিয়ান বলল, দাদু এই সপ্তাহের মধ্যেই বাড়ি যাও, আবার আসবো সেই প্রায় 1.5 মাস পর। আরে এটা জম্পেস গল্প শোনাও তো। সুফিয়ানের কথা শুনে বেশ খানিকক্ষণ ভাবল দেবেন দাদু। তারপর জিজ্ঞেস করল, আচ্ছা তোরা হেলিকপ্টার চিনিস? আমরা হো হো করে হেসে উঠলাম দাদুর কথা শুনে। আমি বললাম, হ্যাঁ চিনি, ওই ফড়িংয়ের মতো অনেকটা দেখতে তো। দাদু মুচকি হাসল, না সাইকেলের মতো। আমরা হঠাৎই থমকে গেলাম। জিজ্ঞেস করলাম, মানে? দাদু বলল, তার মানে চিনিস না? বেশ শোন তবে।
বিছানায় পা গুটিয়ে বাবু হয়ে বসল দাদু। চঞ্চলের থেকে একটা সিগারেট জ্বালিয়ে সেটা বড় একটা টান দিয়ে দাদু গল্প বলা শুরু করলো। আমি আন্দাজ করেছিলাম তোরা চিনবি। এখন আর হেলিকপ্টার বিশেষ দেখা যায় না তো। বছর 10-15 আগেও দেখা যেত, তবে সেসব ছিল বর্ডার এরিয়ায়। আকাশে যা উঠতে দেখিস, ওর সাথে এর কিন্তু কোনো সম্পর্ক ছিল না। হেলিকপ্টার হলো সাইকেল, যার কেরিয়ারটা ওই বিশেষ একটুখানি বড়। একসময় এই পশ্চিম বাংলা আর বাংলাদেশের বর্ডার এরিয়ায় এই সাইকেল চলতো, মানুষ পারাপারের জন্য চলতো। তখনও পাসপোর্ট বা ভিসার এত কড়াকড়ি হয়নি। বেশিরভাগ লোকজনই ব্ল্যাকে যাতায়াত করতো। তো ব্ল্যাক মানে কি বুঝলি তো? চোরাই পথ। এই পথে যারা যাতায়াত করে তারা এইসব হেলিকপ্টারে চাপতো। চালকদের কাছে সব খবর থাকতো, কখন কোথায় রাস্তা একদম ফাঁকা সব বলে দিত। যুবক বয়সে একবার খুব অনটনে পড়ে আমি বছর 2-3 হেলিকপ্টার চালিয়েছিলাম বুঝলি। মোটামুটি ভালোই রোজগার করেছি। আমার কয়েকজন বন্ধু এই কাজ করত, ওরাই দলে ভিড়িয়ে দিয়েছিল আমাকে। যাত্রীদেরকে আমরা বলতাম পার্টি। যে গ্রুপে আমরা হেলিকপ্টার চালাতাম সেই গ্রুপের একটা অলিখিত নিয়ম ছিল, পার্টি টাকা দিচ্ছে, ব্যাস আমাদের ওইটুকুই, আর কোনো প্রশ্ন নয়। বুঝতেই পারছিস 2 নম্বরই গ্রুপ ছিল কি না। পয়সা খুব বেশি পেতাম। আমাদের ডেরা ছিল একটা বন্ধুর ভেড়ির ঘরে। ওই ঘরটা বর্ডার থেকে 4 কিলোমিটার ভেতরের দিকে। ওখানেই পার্টি আসতো, কথা বলা, লেনদেন সবকিছু তো ওই ঘরেই হতো। একবার এক শীতের রাতে আমি আর আমার 3 বন্ধু গৌতম, অমিত আর পুলক ওই ভেড়ির ঘরে বসে তাস পেটাচ্ছি। মাঝরাত পেরিয়ে গেছে। শীতের রাতগুলোতে সাধারণত পার্টির আনাগোনা বেশি হতো, কিন্তু সেদিন কি জানি একটা হয়েছিল বুঝলি। একটাও পার্টি আসেনি বুঝলি। সারাটা দিন অপেক্ষা করলাম। হঠাৎ ঘরের দরজায় একটা টোকা পড়ার শব্দ। আমি গলা উঁচিয়ে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? বাইরে থেকে চেনা গলায় একটা জবাব এলো, আগে পার্টি। দরজা খুলে দিলাম। দরজার পাশে রাখা ওই হ্যারিকেনের আলোয় দেখলাম আমাদের পাড়ার গোবিন্দ রে। দাঁতের সবগুলো পাটি একদম বের করে ওখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা এদিক ওদিক থেকে আমাদের জন্য পাটি ধরে আনে। বললাম, কোথায় পাটি? গোবিন্দ কোনো উত্তর দেওয়ার আগেই পেছনের অন্ধকার থেকে একজন পাতলা ছিপছিপে লোক এসে দাঁড়ালো আমাদের ওই হ্যারিকেনের আলোর সামনে। হ্যারিকেনের হলদে আলোয় লোকটার চেহারা দেখে কয়েক সেকেন্ডের জন্য একদম থমকে গিয়েছিলাম। অমন ইস্পাত কঠিন চোয়াল খুব কম দেখেছি জীবনে। তার উপর সারা মুখে অজস্র কাটাকুটির দাগ, একটা ভুরু অর্ধেক চেরা, সম্ভবত সদ্য চিড়েছে বুঝলি। এখনো রক্তের দাগ ঠিকঠাক ভাবে যায়নি। বুঝলাম পার্টি খুব একটা সুবিধের নয়। মনটাও আনচান করে উঠল, কারণ বললাম না, যত অসুবিধের পার্টি তত টাকা বেশি। ঘরে ঢুকে একটা প্লাস্টিকের চেয়ারে বসে খানিক হুকুম করার শরীর লোকটা বলল, আজ রাতেই আমাকে ওপারে যেতে হবে, পারবে? আমি বললাম, আজ রাতে তো হবে না, রাস্তা ক্লিয়ার নেই। লোকটা গম্ভীর কণ্ঠে তখন বলল, 10,000 টাকা, রাস্তা ক্লিয়ার করো। আমরা সবাই একবার মুখ চাওয়াচাই করলাম। 10,000! 3-4টে খেপেও এত টাকা আসে না রে। চোখ একদম চকচক করে উঠল আমার। তবু চুপ রইলাম। মন বলছিল পার্টি আরো পয়সা ঢালবে। হলো তাই। আমাদের চুপ করে থাকতে দেখে লোকটা মৃদু হেসে বলল, আরো 7,000 দিচ্ছি, বাড়িয়ে দেব, গেলে বলো, নয়তো অন্য কোথাও চলে যাই।
এবার আমি ঘাড় নাড়লাম, বললাম হয়ে যাবে হয়ে যাবে, আপনি বসুন না এখানে। গোবিন্দ, ওরে ও গোবিন্দ, বলি স্টোভ জ্বালা, দাদাকে একটু চা করে দে, আমরা ততক্ষণে আসছি। বাইরে বেরিয়ে চাপা গলায় গৌতম বলল, ভাই শোন, এই টুকটাক এদিক ওদিক যা করি মানছি, কিন্তু এ মাল তো মহা ঘুঘু মনে হচ্ছে। আমি বললাম, হলে হোক হলে হোক, আমাদের কি, আরে আমরা তো টাকা পাচ্ছি, ব্যাস। পুলক আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, আমি যাচ্ছি, তোরা কেউ যাবি না তো আমি যাচ্ছি, এত টাকা ছাড়া যাবে না, তোরা মদের ব্যবস্থা কর, ওকে পৌঁছে দিয়ে এসে মদ গিলবো, কেমন? 20 মিনিটের মধ্যে ওই টাকা পয়সার লেনদেন সব মিটিয়ে নিয়ে পার্টি নিয়ে বেরিয়ে পড়লাম আমি। পৌষ মাসের জমাট অন্ধকার রাত, তার উপর কৃষ্ণপক্ষ, এক হাত দূরের জিনিসই তো ঠিক মতো ঠাওর করতে পারি না। যদিও অন্ধকার নিয়ে আমার তেমন একটা ভাবনা ছিল না, আশপাশের সব রাস্তাঘাট, ক্রসিং পয়েন্ট সবকিছু একবারে আমার চেনা জানা তো। ভালো করে সোয়েটার চাদর মুড়িয়ে প্যাডেলে চাপ দিলাম আমি। পার্টিকে বললাম, শুনুন শুনুন, একদম জোরে কথা বলবেন না, কোনো সমস্যা হলে ওই কোমরে টোকা দেবেন, কেমন? পার্টি ঘাড় নাড়ল। কুয়াশার চাদর কেটে ছুটল আমাদের হেলিকপ্টার। বেশ কিছুক্ষণ টানা চালানোর পর হঠাৎই আমার মনে হলো ক্যারিয়ারের ভার যেন একটু বেড়ে গেছে। ভাবলাম শীতের জন্য হয়তো এরকম মনে হচ্ছে। আরো জোরে চাপ দিলাম প্যাডেলে। বর্ডার তখনও কিলোমিটার 1.5 দূরে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আরো ওজন বেড়ে গেল ক্যারিয়ারের। কেউ যেন দড়ি বেঁধে সাইকেলটাকে পিছন দিকে টানছে। আমি যত জোরেই প্যাডেল করি না কেন, সাইকেল কিছুতেই আর এগোতে পারছে না। একটা গলা খাঁকড়ি দিয়ে লোকটাকে বললাম, ও দাদা, একটু ঠিক হয়ে বসুন না, চালাতে অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন না? লোকটা চাপা গলায় বলল, আমি তো ঠিক করেই বসে আছি। আরো কিছুক্ষণ চেষ্টা করলাম, কিন্তু সাইকেল তো একদম এগোচ্ছেই না। ওই শীতে ঘেমে নিয়ে চলেছে। মনে হচ্ছে আমার সাইকেলের পেছনে কয়েক হাজার ইট বাঁধা হয়েছে। শেষে আর থাকতে না পেরে সাইকেল থামিয়ে পিছন ঘুরে টর্চ জ্বালালাম। না, সাইকেল তো একদম ঠিকঠাক, হাওয়াও বেশ রয়েছে পিছনের চাকায়। এইসব দেখে আবার চালানো শুরু করলাম, কিন্তু 5 মিনিট যেতে না যেতেই সেই একই সমস্যা। এবার হঠাৎ একটা অদ্ভুত শব্দ করে হাত পা নাড়িয়ে চিৎকার করে উঠল লোকটা। নড়ে উঠল সাইকেল। আমি ধমক দিয়ে বললাম, কি করছেন কি দাদা, শব্দ করবেন না, চুপ করুন। লোকটা ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলো, এই রাস্তায় সাপ আছে নাকি? আমি বললাম, শীতকালে সাপ কোথায় পাচ্ছেন আপনি, চুপ করে বসুন। লোকটা বলল, আমার পা বেয়ে কি উঠছে তাহলে? আমি থতমত খেয়ে গেলাম লোকটার কথা শুনে। সাইকেল স্লো করে ঘাড় ঘুরিয়ে টর্চ মারলাম লোকটার পায়ের দিকে। তোরা বিশ্বাস করবি কিনা জানি না, সে রাতে আমি এক ফোঁটাও নেশা করিনি। আর কাজের সময় আমার মাথাও কিন্তু একদম শার্প থাকে। কিন্তু আলো ফেলে আমি যা দেখলাম তা কোনো সুস্থ মানুষ দেখতে পারে না। দেখলাম সারা রাস্তা জুড়ে অসংখ্য মানুষের রক্তমাখা হাত। ফুলকপি গাছের মতো ওই মাটি ফুঁড়ে একদম ওপরে উঠছে। প্রায় 10-12টা হাতের 50-60টা আঙুল দিয়ে চেপে ধরতে চাইছে পেছনের চাকা, মাডগার্ড। 2-3টে হাত চেপে ধরছে পার্টির জিন্স প্যান্ট। শরীর ঢলে উঠল আমার, বুঝলি? ছিটকে পড়ে গেলাম সাইকেল থেকে। পার্টিও পড়ে গেল রাস্তার ওপর। আমাদের দুজনের শরীরের চাপে কটমট করে ভেঙে গেল কয়েকটা হাত। পড়ে গিয়ে লাফিয়ে উঠতে চাইলাম, আমি পারলাম না। টের পেলাম আশপাশ থেকে অসংখ্য আঙুল ঘিরে ধরছে আমার শরীর, যেমন একটা ভীতু হরিণ শিশুকে ঘিরে ধরে একপাল হায়না। চিৎকার করে উঠলাম আমরা দুজনই। কিছুক্ষণের মধ্যেই যদিও আমার শরীর থেকে হাতগুলো সব সরে গেল, ওদিকে পার্টির চিৎকার বেড়ে চলেছে। আমার শরীরে আর কোনো শান নেই। মনে যেটুকু সাহস তখনও মরে যায়নি,
সেটুকু একসাথ করে কোনো মতে উঠে দাঁড়ালাম আমি। পাশেই টর্চটা জ্বলছিল বুঝলি, সেটা কুড়িয়ে নিয়ে আলো ফেললাম লোকটার চিৎকারকে লক্ষ্য করে। তারপর যা দেখলাম এখনো মনে পড়লে আমার বুকটা কেঁপে উঠে বুঝলি। মনে হয় ওই রকম দৃশ্যের চেয়ে নরক যন্ত্রণাও বোধ হয় অনেক কম রে, অনেক কম। কয়েকশো হাতের কয়েক হাজার আঙুল ওই বাবুই পাখির বাসার মতো ছেয়ে ফেলেছে লোকটার সারা শরীর। লোকটা যত হাঁসফাঁস করছে হাতগুলো যেন তত চেপে বসেছে। ওই লোকটার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, নাকের মধ্যে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে একটার পর একটা আঙুল। দেখতে দেখতে আমার চোখের সামনেই সারা মুখ লাল হয়ে উঠল ওই লোকটার। আর এক মুহূর্ত আমি ওখানে দাঁড়াতে পারলাম না জানিস। সাইকেল ফেলে দিয়ে উদ্দেশ্যহীনভাবে দৌড় দিলাম। এই জায়গা ছেড়ে আমি যেদিকেই যাব, তা যদি বিএসএফ এর হাতে গিয়েও পড়ি, তাতেও আমি নিরাপদ। লাগালাম প্রাণপণে একটা ছুট। প্রায় 1 ঘন্টা পাগলের মতো ছুটে ভেড়িঘরের রাস্তা খুঁজে পেলাম আমি। হাঁপাতে হাঁপাতে গিয়ে আছড়ে পড়লাম ঘরের দরজায়। তারপর আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরেছিল পরদিন দুপুরে। জ্ঞান ফিরতেই সে কি জ্বর। বন্ধুরা জিজ্ঞেস করলো, আরে এ কি হয়েছে কি তোর? তখনও আমি বলার মতো অবস্থায় ছিলাম না। 2-3 দিন পর জ্বর সারলে ওদেরকে সব কিছু খুলে বললাম। আমার সব কথা পুলক শুনেছিল। বলল, আমিও তো একটা খবর পেয়েছি জানিস। কাল পেপারে পড়েছিলাম, একটা বডি পাওয়া গেছে ওই বর্ডারের ধারে, সারা গায়ে একদম রক্তমাখা। ইস, প্রথমে চিনতে না পারলেও পরে পুলিশ কিন্তু বুঝতে পেরেছে বডিটা ওই রসু খান নামে এক সিরিয়াল কিলারের। 100-র ওপর মার্ডার করেছে লোকটা, 100-র ওপর। কোর্টে 12টার মতো মামলা চলছে। 2 বছর হলো রসু লাপাতা। পুলিশের আন্দাজ ওই বাংলাদেশ পালিয়ে যাচ্ছিল। এটা শোনার পর গৌতম একটা ঢোক গিলে বলল, ওই লোকটাই আমাদের পার্টি ছিল নাকি? পুলক বলল, পেপারে যা ছবি দিয়েছে তাতে চেনার উপায় নেই। তবে ডেড বডির পাশে একটা হেলিকপ্টার পেয়েছে পুলিশ। হেলিকপ্টারটা দেবেনের। আকাশে কালো মেঘের ঘনঘটা। হাইওয়ের ধারে গত 2 মাস ধরে নতুন একটা বিল্ডিংয়ের কাজ চলছে। তার তত্ত্বাবধানেই অবনী গতকাল এখানেই এসেছে। গতকাল সকাল থেকে ও সমস্ত সাইট ঘুরে ঘুরে দেখেছে। এমনি সব ঠিকঠাকই আছে, তবে 2 মাসে বিল্ডিংয়ের ভিত তৈরিও হয়ে গিয়েছে। প্রায় 300 লেবার একসঙ্গে কাজ করে চলেছে। তবে অবনী একটা জিনিস লক্ষ্য করেছে, গতকাল থেকে একজন লেবারও ওর সঙ্গে কিন্তু কথা বলেনি। নিজে যেচে অনেকবার কথা বলতে গিয়েও ও দেখেছে ওরা কোনো প্রশ্নের উত্তর দেয়নি, এক নাগাড়ে যন্ত্রের মতো কাজ করে চলেছে। আজ বিকেলে আকাশে মেঘ দেখে অবনী নিজের ঘরে ফিরে এলো। এখানে স্থানীয় একজন লোক ওর দেখাশোনা করছে, নাম দিনহরি। অবনী দিনহরিকে প্রশ্ন করল, আচ্ছা এখানে যারা কাজ করছে, আচ্ছা এরা কেউ কথা বলে না কেন বলো তো? কারুর মুখে কোনো কথা নেই, শব্দ নেই। দিনহরি রাতের রান্না বসিয়েছিল। অবনীর দিকে না তাকিয়ে উত্তর দিল, বাবু ওরা ওরকমই, কথা বিশেষ একটা বলে না। আসলে ওদের ঘর এখানেই ছিল কিনা, সেই ভেঙেই তো ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। কি অবস্থা বলুন তো, কি পরিহাস। লেবারের কাজ পাবে বলে ওরা নিজেদের ঘর ভেঙে অন্যের জন্য ঘর তৈরি করছে। অবনী খানিক অবাক হলো। দিনহরিকে পাল্টা প্রশ্ন করল, ওদের ঘর এখানে ছিল মানে? যে বস্তিটা ভেঙে দেওয়া হয়েছে সেখানে থাকতো ওরা? আগে হ্যাঁ, সে যখন আগের সাহেব এসে
ওদের ঘরে ঘরে গিয়ে বোঝাচ্ছিল যে বস্তির ঘর ছেড়ে দিতে হবে। সে সময় ওদের মধ্যে অনেকেই ঝামেলা করেছিল কি না, বলেছিল না আমরা ঘর দেব না। তারপর কি হয়েছিল সেটা তো বোধহয় আপনি জানেন। হ্যাঁ, অবনী চেয়ার টেনে দিনহরির পাশে বসে জিজ্ঞেস করলো, তারপর কি হয়েছিল দিনহরিদা? এ কি আপনি জানেন না? বস্তিতে তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, আর যারা কুমারতুমি করেছিল তাদের ঘরগুলোতেই আগুন লাগাতে হয়েছিল। আর সেই আগুন লাগাতে আমিও গিয়েছিলাম কি না। মোটা টাকা বকশিশ বড় সাহেব আমাকে দিয়েছিল। তবে আগুন কি আর ওরকম ঘর ধরে লাগানো যায়? এমনিতেই একটা ঘুপচি এলাকা। এই কেরোসিন ঢেলে মাচিস দিয়ে সবে জ্বালিয়েছি কি নিমেষের মধ্যে দাও দাও করে আগুন লেগে গেল। তো তারপর অবশ্য আমরাই জলের ব্যবস্থা করে ওই আগুন নেবাই। তবে এই ঘটনার পর ওদের বোঝাতে কিন্তু খুব সুবিধে হয়েছিল। বলেছিলাম এখানে বস্তিতে থাকলে এরকম আগুন দুর্যোগ কখন কি লেগে যাবে তার কোনো ঠিক নেই। তার থেকে ভালো এই বস্তি ছেড়ে চলে যাওয়া। এর পরিবর্তে সবাইকে কাজ দেওয়া হবে, এটাই ছিল চুক্তি। গরিব বেকার মানুষকে ওই একটা লোভ দেখালেই কাজ হয়, কাজের লোভ। এখানে লেবারের কাজ, দিনে 300 টাকা করে মজুরি। ব্যাস, রাজি হয়ে গেল সব। ওই আগুন লাগিয়ে আসলে কাজের কাজই হয়েছিল। কয়েকজন অবশ্যই মারা গিয়েছিল, তাও কম করে 30-40 জন হবেই। খবর হয়েছিল তো কাগজে, টিভিতে বেরিয়েছিল, দেখেননি নাকি? দিনহরি কি অনায়াসেই কথাগুলো বলে গেল। অবনী বিস্ময়ে জিজ্ঞেস করল, কিন্তু এই প্রজেক্ট শেষ হওয়ার পরে এই লেবারের কাজ তো আর থাকবে না দিনহরিদা, তখন ওরা কি করবে? আর এখন ওরা কোথায় থাকে? বাইরে কড়কড় করে মেঘ ডাকা শব্দে চারপাশ কেঁপে উঠল। দিনহরি এবার অবনীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তা আমি জানি না, আমার কাজ আমি করে দিয়েছি। আর ওরা এখন ওই বাইরে দক্ষিণ দিকের যে খোলা জায়গা ওখানে ছাউনি করে থাকে। যান না, যান, গিয়ে দেখে আসুন একদিন। তবে ওদের বেশি কথা বলানোর চেষ্টা করবেন না। আগুনে পুড়ে মারা গিয়েছিল যারা, তারাও মাঝে মধ্যে কিন্তু ওখানে আসে লেবারের কাজ করতে। দিন শেষে 300 টাকা মজুরি। জ্যান্ত মরা সবাই মিলে জুলে থাকে, ক্ষতি করে না, কারুর ক্ষতি করে না। তবে এই সব কথা তো আর বাইরে কাউকে বলা যায় না। অবনীর এবার চমক লাগার পালা। জ্যান্ত মরা একসাথে থাকে মানে? একসাথে কাজ করে মানেটা কি? বাইরে ঝোড়ো হাওয়া বইছে, সঙ্গে কানে তালা লাগানো বাজ পড়ার শব্দ। দিনহরি এসে বলল, যান, বাইরে একবার মুখ বার করে দেখুন না। দক্ষিণ দিকের যে ছাউনিগুলো, ওর বাইরে কয়েকজন দাঁড়িয়ে আছে, বৃষ্টির অপেক্ষা করছে। গায়ে বড় জ্বালা ওদের, আগুনে পুড়েছে কিনা। দিনহরি কি বলছে সব? অবনী এক লাফে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বাইরে তখন বৃষ্টি নেমেছে। অবনীর হাত পা ঠান্ডা হয়ে গেছে। ও পর্দা সরিয়ে বাইরে চোখ রাখে। তুমুল জোরে বৃষ্টি পড়ছে, সঙ্গে বজ্র বিদ্যুৎ। চারপাশ একেবারে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তার মধ্যেই দেখা যাচ্ছে দক্ষিণ দিকের খোলা জায়গাটায় কয়েকটা ছায়ামূর্তি ঠায় দাঁড়িয়ে। বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে চারপাশ। আর একটা অদ্ভুত কাঠ পোড়ার গন্ধ, ভ্যাপসা, দম বন্ধ করা। দিনহরি অবনীর পাশে এসে দাঁড়ালো।
ওই যে দেখছেন, সব লেবারের কাজ করছিল সকালে। খাতায় কলমে ওরা কিন্তু সবাই মৃত। তবে দাউ দাউ করে যখন দেহগুলো জ্বলছিল, নিজের চোখে দেখেছিলাম। এখনো বৃষ্টি পড়লে ওরা বের হয়, কাজ থামিয়ে বৃষ্টির জলে ভেজে। বড় জ্বালা কিনা ওদের শরীরে, আগুনে পোড়ার জ্বালা তো। তবে এসব ভাবলে আমাদের চলে না। ওই বস্তি না তুলতে পারলে এই প্রজেক্টটা তো হতো না বাবু। এইসব বড় বড় কাজের জন্য কয়েকজনকে তো মরতেই হয়, কি তাই না? এই যেমন আমিও আগুন লাগাতে গিয়ে মরে গেলুম। নিবারণ গত 1 মাস ধরে পাথর দিঘি গ্রামে এসে রয়েছে। গ্রামের একদম শেষ প্রান্তে মস্ত মাছের ভেড়ি, আর তার লাগোয়া কালো দিঘি। নিবারণের কাকা বহুদিন এই মাছের ব্যবসার সঙ্গে যুক্ত, তবে বয়সজনিত কারণে আগের মতো আর দৌড়ঝাঁপ করতে পারেন না। অগত্যা ভাইপোর কাঁধে এখন দায়িত্ব বেশি। নিবারণ শহরে বড় হয়েছে, তবে পড়াশোনা শেষ করে এখন গ্রামে ফিরে এসেছে কাকার ব্যবসা সামলানোর জন্য। নিবারণ সাইকেলের প্যাডেলে আলতো চাপ দিয়ে গ্রামের উঁচু নিচু রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকল। রাত 3:30 থেকে মাছ ধরা শুরু হয়ে যায়। ভেড়ির পাশে দিঘি পেরোলেই দুখিয়া নদী। আগে প্রতি বছর বান আসত, তবে এখন গ্রীষ্মকালে জল থাকে না বললেই চলে। নিবারণ যখন ভেড়িতে পৌঁছল, ততক্ষণে কয়েকজন জেলে চলে এসেছে। মাছ ধরার মস্ত বড় জাল গুটিয়ে এক জায়গায় করছে। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম পড়েছে, বৃষ্টির নামগন্ধ নেই। এরকম সময় দিঘির জল কমে যায়, নদীর অবস্থা তো শোচনীয়। নিবারণ দিঘির পাশে বুড়ো অশ্বত্থ গাছের গায়ে সাইকেলটা দাঁড় করিয়ে একটা বিড়ি জ্বালালো। তাকে এখানে মোটামুটি সবাই চেনে। বিড়িতে টান দিতে দিতে নিবারণ এগিয়ে গেল ভেড়ির দিকে। স্বাভাবিক দিনের চেয়ে ব্যস্ততা খানিক কম। এখনো জলে নামা হয়নি, জাল ছাড়ানোর কাজ চলছে। নিবারণকে এগিয়ে আসতে দেখে ওসমান একগাল হেসে বলে, নাম বাবু, আজ আগে চলে এলেন যে? এখনো তো সবাই এসেই পৌঁছয়নি। ওসমান এই মাছের ভেড়িতে কাজ করে। নিবারণ বিড়িতে শেষ টান দিয়ে উত্তর দিল, হ্যাঁ তাই দেখছি, তবে 4টে তো বেজে গেল, এত দেরি কেন সবার আজ? ওসমান হে হে করে হেসে বলে, বাবু কাল যে যাত্রা ছিল গ্রামে, সারা রাত ধরে সব যাত্রা দেখেছে তো, সকালে উঠে আসবে কি করে? তবে আরেকটা ব্যাপারও আছে। ওসমান থামল। কি ব্যাপার? ওসমান আমতা আমতা করে বলল, আজ থেকে শ্রাবণ মাস পড়ল কি না, এই সময়টা কেউ ভোরের আলো ফোটার আগে মাছের ভেড়ির ত্রিসীমানা পেরোয় না। আপনি নতুন এসেছেন তাই জানেন না। নিবারণ অবাক হলো। শ্রাবণ মাসের সঙ্গে ভেড়িতে কাজ করতে আসার কি সম্পর্ক? আর ওই তো কয়েকজন তো এসেছে, বাকিরাও আসবে নিশ্চয়ই। ওসমানের ঠোঁটের কোণে হালকা হাসি দেখা দিল। এই গ্রামের লোক মুখে গল্প শোনেননি বাবু? শ্রাবণ পড়লে মাছের ভেড়ির চারপাশে ওরা আসে তো। আর ওই দিঘির কালো জলে যাদের বাস, দুখিয়া নদী গ্রীষ্মে শুকিয়ে গেলে বহুদিন জল পায় না ওরা। তখন ওরা আর শান্ত থাকে না, লোক নিয়ে যায়। ছল করে প্রত্যেক শ্রাবণে এরকমটা হয়। তাই কেউ ভোরে সূর্য ওঠার আগে এদিকে আসে না বড় একটা। ওই যে দেখছেন ওরা, ওদের মধ্যেই কেউ আছে লুকিয়ে। ওসমানের কথা নিবারণ সঠিক বুঝতে পারে না। কি বলছে এসব? কথার কোনো মাথামুন্ডু নেই। খানিক রেগে গিয়েই নিবারণ বলে ওঠে, কি বলছো বলো তো এসব? কাল রাতে কি তুমিও যাত্রা দেখতে গিয়ে পেটে দুপাত্র ঢেলেছ নাকি? ওসমান এবার স্থির দৃষ্টিতে নিবারণের দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, শ্রাবণ পড়লে প্রেত বেরোয়। বর্ষা যতদিন না আসছে ওইখানে ভোর রাতে ওরা ঘোরাঘুরি করে। বিশ্বাস করছেন না হয়তো।
আপনি শহরের মানুষ, তবে আমরা এখানের লোক। আমরা দেখেছি প্রেত ছল করে লোক নিয়ে যাচ্ছে ওই জলের তলায়। হ্যাঁ। ওসমানের কথা শুনে নিবারণের দৃষ্টি আচমকাই মাছের ভেড়ির দিকে চলে গেল। দু একজন জেলে পাড়ে বসে জাল ছাড়াচ্ছে। এই, তোমার মাথা খারাপ হয়েছে, যাও তো এখান থেকে, কাজ করো, যাও। ওসমান যাওয়ার আগে মৃদু হেসে শুধু বলল, কেউ 3 বারের কম ডাকলে সাড়া দেবেন না। নিশির ডাকের কথা জানেন তো? ও অনেকটা ওরকম। 3 বারের বেশি ডাকলে তখনই কেবল সাড়া দেবেন, কেমন? ওসমান ভেড়ির দিকে চলে গেলে নিবারণ অশ্বত্থ গাছটার গুঁড়িতে এসে বসল। হাত ঘড়িতে সময় দেখল 4:10। আকাশে হঠাৎ কালো মেঘ এসে জমেছে। ভ্যাপসা পরিবেশ ছাপিয়ে একগুচ্ছ দমকা বাতাস খেলে গেল চারধারে। নিবারণ ওসমানের কথা বড় একটা কানে তোলেনি। পকেট থেকে আরেকটা বিড়ি বের করে সবে ধরিয়েছে, তখনই 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি শুরু হলো। ওসমান দূরে ওই জেলে মাঝিদের সঙ্গে মাছ ধরার জাল ছাড়াতে হাত লাগিয়েছিল, তবে বৃষ্টি নামতেই চটপট তা গোটানোর কাজ শুরু করে দিল। নিবারণ দূর থেকেই দেখছিল, আর ঠিক তখনই ওসমান ডেকে ওঠে, বাবু একবার এদিকে আসবেন, বৃষ্টি পড়ছে, এর মধ্যে নৌকো বার করতে পারলে ভালো মাছ পাওয়া যাবে। দুখিয়া নদীতে যাওয়ার কথা বলছে এরা। ওসমানের গলা এত দূর থেকে স্পষ্ট শোনা গেল না, তবে নিবারণ উঠে দাঁড়ালো। খুব জোরে বৃষ্টি পড়ছে না, আর এই সময় নদীতে মাছ ধরতে গেলে ভালো মাছ পাওয়া যাবে এ কথা সত্যি। ওসমান আবার ডাকে, ও বাবু এদিকে আসবেন একবার, নৌকো বার করবো তাহলে। নিবারণ বিড়িটা ফেলে কালো দিঘির রাস্তায় পা বাড়ায়। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। চটপট পা চালিয়ে যখন ভেড়ির লাগোয়া দিঘির কাছে এসে পৌঁছল, ততক্ষণে বাকি জেলেরা পাশের দুখিয়া নদীর দিকে এগিয়ে গেছে। ওসমান তখনও দিঘির হাঁটু জলে মাছ ধরার জাল ছড়িয়ে দাঁড়িয়ে আছে। নিবারণ বলল, হ্যাঁ, নৌকো বার করো, আজ দুখিয়া নদীতেই মাছ ধরতে যাও। বাকিরা সব ওদিকে গেল নাকি? ওসমান বলে ওঠে, হ্যাঁ বাবু, ওরা সব ওদিকে গেল। আপনি একটু হাতটা বাড়ান দেখি। বয়স হয়েছে, একবার জলে নামলে উঠতে বড় কষ্ট হয়। তার উপর এত পাক কচুরি বানা জমেছে না, দিঘির তলায় এত টান। হাতটা ধরেন তো আমার। নিবারণ দিঘির একদম কাছে গিয়ে ওসমানের দিকে হাত বাড়ালো। ওসমান প্রথমে মাছ ধরার জাল পাড়ে তুলে রেখে নিবারণের হাতটা ধরল, আর ঠিক তখনই নিবারণের শিরদাঁড়া বেয়ে খেলে গেল হিমস্রোত। ওসমানের হাতটা বরফের মতো ঠান্ডা। ছোঁয়া মাত্র নিবারণ হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওসমানের হাত ছাড়িয়ে নিজেকে বার করে নেওয়া বোধহয় আর সম্ভব হবে না। বৃষ্টির গতি বাড়ছে, আর তার সঙ্গে বাড়ছে এক অসম্ভব টান। নিবারণ টাল সামলাতে না পেরে দিঘির জলে এসে পড়ল। দিঘির কালো জল আর তার পাশে জমাট বেঁধে থাকা অন্ধকারের মধ্যে ওসমানকে স্পষ্ট দেখা যাচ্ছে না। দিঘির জলের ভেতর থেকে কোনো এক পৈশাচিক হাত যেন ওর পা পিঁচিয়ে ধরেছে। নিবারণ আপ্রাণ চেষ্টা করে চিৎকার করে ডাকার, কিন্তু গলা থেকে স্বর বেরোয় না। কিছুক্ষণ আগে ওসমান যেখানে দাঁড়িয়েছিল, হাত বাড়িয়ে সাহায্য চাইল, সেখানে এখন তাকালে দেখা যাবে একটা ছায়া মূর্তি, যার সঙ্গে ওসমানের কোনো মিল নেই। নিবারণ ক্রমে তলিয়ে যাচ্ছে, আর ঠিক সেই সময় দূর থেকে খুব চেনা একটা ডাক শোনা গেল, বাবু বাবু কই গেলেন? বৃষ্টি নামছে বাবু, এবারে এখান থেকে চলে যাওয়া ভালো বাবু। ওসমানের গলা দিঘির পার অব্দি এসে থামল। নিবারণের চোখ ঝাপসা হয়ে উঠেছে, কিন্তু অন্ধকারের মধ্যেও বুঝতে পারল দিঘির পারে ওসমান এসে দাঁড়িয়েছে। ওসমানের গলায় এবার স্পষ্ট আতঙ্কের ছাপ। এ কি বাবু, আপনি আপনি জলে গেলেন কি করে? সর্বনাশ,
শ্রাবণের প্রথম দিন সাবধান করেছিলাম, সর্বনাশ 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 হয়ে গেল। এই এই কে আছো? এদিকে এসো। বাবু 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 বাবু, আপনি উঠে আসার চেষ্টা করুন বাবু। ওসমানের কথার রেশ হারিয়ে গেল। নিবারণ জ্ঞান হারাচ্ছে, আর তার সঙ্গে বাড়ছে দিঘির কালো জলের তলা থেকে অশরীরী হাতের ফাঁস। আকাশে বিদ্যুৎ খেলে গেল, সঙ্গে কান ফাটানো মেঘের গর্জন। বাবু বাবু বলেছিলাম 3 বার না ডাকলে সাড়া দেবেন না, বলেছিলাম তো। একটু দেরি হয়ে গেছে নিতিনবাবুর। নিতিনবাবু দোকানের ঝাঁপ বন্ধ করতে করতে ভাবলেন, ছেলেটা কি যে করছে, এতক্ষণ হয়তো কিচ্ছু খায়নি। নিতিনবাবুর পরিবারে শুধু তার এই ছেলেই আছে। স্ত্রী অনেক বছর আগে মারা গিয়েছেন। উনি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা লাগালেন। কিছু দূর যেতেই নিতিনবাবু দেখতে পেলেন তার বাড়ি যাওয়ার রাস্তায় জল জমে আছে। 2 ঘন্টা আগেই ঝেঁপে বৃষ্টি নেমেছিল। এটা তারই ফল। এই রাস্তা দিয়ে গেলে নির্ঘাত সাপের কামড় খাবো, না না, এ উল্টো দিকের রাস্তা ধরেই যেতে হবে। এরকমটাই ভাবলেন নিতিনবাবু। উনি ওই রাস্তার দিকে এগিয়ে গেলেন। এখানে তেমন একটা জল জমেনি, তবে এই রাস্তাটা নির্জনই থাকে। গ্রামের লোকেরা রাতের বেলা খুব একটা এই দিকটায় আসে না। এই রাস্তার ঠিক মাঝামাঝি জায়গায় পুরনো একটা গোরস্থান আছে। অনেক বছর সেই জায়গা একদম বন্ধ। নিতিনবাবু কোনো দিকে না তাকিয়ে হাঁটতে শুরু করলেন। এদিক ওদিক ব্যাঙ ডাকছে। এই মুহূর্তে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। দূরে কোথাও একটা প্যাঁচা ডেকে উঠল। নিতিনবাবু গতি বাড়িয়ে নিলেন। গোরস্থানের জায়গাটায় ঘুটঘুটে অন্ধকার। চারিদিকে কোনো আলোই সেখানে একটুও প্রবেশ করতে পারে না। নিতিনবাবু গোরস্থান পার করে থমকে দাঁড়ালেন। তিনি একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছেন, ঠিক ওনার পিছন দিক থেকে আসছে। এই গলা নিতিনবাবু খুব ভালো করে চেনেন, তার ছেলের গলা। বাবা, আমি এখানে, খুব ভয় করছে বাবা। উনি চমকে পেছনে তাকালেন। সেখানে কেউ নেই। আমি কি তাহলে ভুল শুনলাম? কিন্তু এরকম একটা ভুল হবে? এইসব 7-5 ভাবতে ভাবতে আবার নিতিনবাবু হাঁটতে শুরু করলেন। দূরে মেঘ ডাকছে। ব্যাঙের ডাক আরো বেড়ে গিয়েছে। 2 পা হেঁটেই আবার থমকে দাঁড়িয়ে গেলেন নিতিনবাবু। আবার তিনি একই কথা শুনেছেন, কিন্তু এবার তার স্ত্রীর গলা। আমি এখানে, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। নিতিনবাবু শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। উনি কোনো দিকে না তাকিয়ে ছুটতে শুরু করলেন, কিন্তু সেই আওয়াজগুলো তার পিছু ছাড়ল না। নিতিনবাবু হাত দিয়ে কান বন্ধ করার চেষ্টা করলেন, তবুও সেই আওয়াজ বন্ধ হলো না। আওয়াজগুলো যেন ওনার ভেতর থেকেই আসছে। ছুটতে ছুটতে কিছু একটাতে ধাক্কা খেয়ে ছিটকে পড়লেন নিতিনবাবু। মেঘ সম্পূর্ণ সরে গিয়েছে। দূর থেকে একটা শেয়ালের ডাক ভেসে এলো। চাঁদের আলোয় নিতিনবাবু দেখতে পেলেন তার সামনে রয়েছে গোরস্থানের গেট। এবার সেই আওয়াজগুলো গেটের ওপার থেকে আসছে। উনি এবার স্পষ্ট দেখতে পেলেন নিজের স্ত্রী ও ছেলেকে। তারা গেটের ওপারে দাঁড়িয়ে আছে আর হাতছানি দিয়ে নিতিনবাবুকে নিজেদের কাছে ডাকছে। গ্রামের অনেক লোক ওনাকে বারণ করেছিল, বলেছিল, ওটা গোরস্থান, ও হাতটা টেনে আনে, ছলনাও দেখায়, ওদিকটাতে একদম যাবে না। আজ এই গোরস্থান নিতিনবাবুকে ডাকছে। হয়তো এই জায়গা থেকে তিনি আর কোনোদিনই বেরোতে পারবেন না। প্রতুল ব্যাকস্টেজের এদিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছে। আর 10 মিনিট পর শো শুরু হবে। দর্শকরা সবাই প্রায় চলে এসেছে, কিন্তু থিয়েটার দলের মূল নায়িকা
এখনো এসে পৌঁছয়নি। প্রতুল এই দলেরই পরিচালক। শো সময় শুরু না হলে লোকে কিন্তু ওকেই ধরবে। অরিত্র ওর সামনে এসে ওকে থামালো, তারপর বলল, কি হয়েছে? তুই এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছিস কেন? অরিত্র এই দলেরই নায়ক আর প্রতুলের অনেক দিনের বন্ধু। প্রতুল বলল, আরে অর্পিতা এখনো আসেনি, এদিকে সব দর্শকরা চলে এসেছে, কি করি বলতো? অরিত্র বলল, তুই শান্ত হ, একবার গ্রিন রুমে দেখে আয় না। আমার মনে হলো আমি অর্পিতাকে ওখানে দেখলাম, বুঝলি? প্রতুল চমকে উঠে বলল, গ্রিন রুমে? কি বলছিস? সেই ঘর তো কবে থেকে তালা বন্ধ। ক্লাবের ঘরটা খুলে দেওয়া হয়েছিল গ্রিন রুমের বদলে। অরিত্র এটা শুনে হেসে বলল, আরে একটু আগেই খুলে দিয়েছে, যা না একবার দেখে আয়। প্রতুল বলল, আচ্ছা তুই একটু আমার সঙ্গে আয় তো, দেখে আসি। প্রতুল আর অরিত্র গ্রিন রুমের দিকে এগোলো। দলের বাকিরা ব্যাক স্টেজেই আছে, তাই এই জায়গাটা পুরোপুরি ফাঁকা। প্রতুল গ্রিন রুমের দরজার সামনে গিয়ে দেখল সত্যিই তালা খোলা। ও মনে মনে ভাবল, যাক, অর্পিতা হয়তো এখানেই আছে। প্রতুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে দরজায় আলতো ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। প্রতুল ভিতরে ঢুকে এলো। অর্পিতা বসে আছে, ওর মাথার ওপর একটা আলো টিম টিম করে জ্বলছে। ঘরে এটা ছাড়া আর কোনো আলো নেই। প্রতুল বলল, কি রে, এত দেরি? তারপর তুই এসেছিস, একবার ফোন করে জানাবি না? তাড়াতাড়ি চল, শো শুরু হয়ে যাবে তো। চল চল প্লিজ চল। কথাটা শেষ করতে না করতেই প্রতুলের ফোনটা বেজে উঠল। প্রতুল ফোনটা পকেট থেকে বার করে কানে ধরল। প্রতুল বলল, হ্যালো, হ্যাঁ কে বলছেন? অর্পিতা বলল, হ্যালো প্রতুলদা, প্রতুলদা আমি অর্পিতা। সকালে আমার ফোনটা চুরি হয়েছে রাস্তায়, আমি এসে গেছি প্রতুলদা। কথা শেষ না হতেই আর একজন ফোনটা নিয়ে বলল, কোথায় তুই? শো শুরু করতে হবে তো। এই গলাটা প্রতুল চেনে, এই গলাটা অরিত্র। প্রতুলের হাত থেকে ফোনটা পড়ে গেল। ওর সামনে যে নারী মূর্তি বসে আছে সে ওর দিকে তাকিয়েছে। সেই নারী মূর্তির চুল খুব সুন্দর করে আঁচড়ানো, কানে সুন্দর দুটি দুল, মুখে একটা হাসি, কিন্তু মেয়েটার চোখ নেই, নাক নেই। প্রতুলের শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। প্রতুল পিছনে তাকিয়ে দেখল একটা কুয়াশা জমেছে, কোথাও কোনো দরজা নেই। গোটা ঘরটাতেই ধীরে ধীরে কুয়াশা জমতে থাকলো। প্রতুলের ভীষণ ঠান্ডা লাগছে। প্রতুল এই স্বপ্ন থেকে বেরোতে চায়, কিন্তু না, এটা কোনো স্বপ্ন নয়। মেয়েটা চেয়ার থেকে উঠে একটা সুর গুনগুন করতে করতে এগিয়ে আসছে প্রতুলের দিকে। মেয়েটার মুখের হাসিটা ছাড়িয়ে যাচ্ছে সবকিছু। প্রতুলদা, শো শুরু করতে হবে তো। প্রতুল নড়তে পারল না, ঠান্ডায় ওর গোটা শরীর জমে গেছে। প্রতুল বুঝতে পারল কেন সবসময় তালা লাগানো থাকে এই গ্রিন রুমটাতে। রশিদের বাড়ি বাংলাদেশের বেজের ডাঙায়। রশিদ মাছের ব্যবসা করে। পুকুর আর ঝিল থেকে মাছ ধরা, মাছ ধরে বাজারে নিয়ে যাওয়া আর বাজারে বসে মাছ বিক্রি করা, এই সবটাই রশিদ একা হাতে করে। একদিকে খাটনিও যেমন প্রচুর হয়, অন্যদিকে আয়ের পরিমাণও মন্দ হয় না। রশিদের মাছ ধরার কায়দাটা একটু আলাদা। রশিদ কখনো বেশি দিন একই পুকুরের মাছ ধরে না। ও নদী আর পুকুর ঘুরে ঘুরে মাছ ধরতে পছন্দ করে। একদিন ভৈরব নদীর পাড় ধরে রশিদ একটা জায়গায় গিয়ে বসল। জলের দিকে একবার তাকিয়েই সে বুঝতে পারল যে জাল ফেললে আর কিছু উঠুক না উঠুক, 2-3টে কাতলা তো উঠবেই। ভৈরব নদীর এই দিকটায় মাছ ধরতে খুব কম লোক আসে। গ্রাম থেকে এত দূরে আসাটা বাকিদের সময় নষ্ট বলে মনে হয়।
কিন্তু একবার এসে পড়তে পারলে যে লাভের অঙ্কটা কতটা বেড়ে যায় সেটা রশিদের মতো পাকা ব্যবসায়ী মাথা ছাড়া বিশেষ কেউ ধরতে পারে না। জালটা জলে ফেলতে যাবে এমন সময় রশিদ দেখল যে 4 হাত দূরে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন। রশিদ বুঝতে পারল যে ওই মহিলা এক দৃষ্টে ওর দিকেই তাকিয়ে আছে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন মহিলা রশিদের থেকে দৃষ্টি সরালো না, তখন রশিদ হাঁক ছেড়ে মহিলাকে জিজ্ঞেস করল, ও দিদা, তুমি কিছু কইবে নাকি? ওই বৃদ্ধা মহিলা রশিদের কথা শুনে ওর দিকে এগোতে শুরু করল। মহিলা যখন থামল তখন সে রশিদের একেবারে মুখোমুখি এসে গেছে। আরো কিছুক্ষণ রশিদের দিকে তাকিয়ে মহিলা বলল, ওই পারে ওই ভাঙা বাড়িটা দেখতে পাচ্ছিস? রশিদ ভালো করে নদীর ওই পারে একবার দেখল, তারপর উত্তর দিল, হ্যাঁ দেখতে তো পাচ্ছি। ওই বাড়িতে আমার নাতনি রুবেয়া থাকতো। বাপের অত্যাচারে নিজের প্রাণটা নিজেই নিয়ে নিছিল। ও যতদিন বেঁচে ছিল এই ভৈরব নদীর পাড়ে বসে মাছদের খাবার দিত, মাছদের সঙ্গে সুখ দুঃখের গল্পও করত। তো এসব জেনে আমি কি করুম দিদা? তুই রুবেয়ার মাছগুলোকে ধরে নিয়ে গিয়ে মারবি, এটা কিন্তু মেনে নেবে না। রশিদ এই শুনে হেসে বলল, ঠিক কথা কইছো, কিন্তু তোমার রুবেয়া তো আর বেঁচেই নাই। আমি কি এখন মরা মানুষের দুঃখের কথা ভাবতে বসবো নাকি? রুবেয়া কিন্তু এখানেই ঘোরাফেরা করে। যা করবি সাবধানে, ওর রাগ খুব ভয়ঙ্কর। এই বলে ওই বৃদ্ধা মহিলা চলে গেলেন, আর রশিদও পাগলের প্রলাপ ভেবে মহিলার কথা কানে নিল না। যখন রশিদ বাজারে যাচ্ছে তখন ওর জালে 5টা বড় বড় কাতলা আটকা পড়ে আছে। এই জিনিস বাজারের খদ্দেররা নিমেষের মধ্যে লুফে নেবে। আর ঠিক হলো তাই। বাজারের রোয়াকে মাছ নিয়ে বসতেই বিশ্বাসবাবু এসে হাজির হলেন। বিশ্বাসবাবু কাতলাগুলোর দিকে তাকিয়ে বললেন, আজকে বেশ টাটকা মাল এনেছিস মনে হচ্ছে। আমাকে 600 গ্রাম একটা বড় কাতলা কেটে দে, আর আমি ওই বাকি বাজারটা সেরে আসছি। গিন্নিকে বলবো আজকে দই কাতলা রান্না করতে। রশিদ উত্তর দিল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবু, আপনি যান, আমি মাছটা তার মধ্যে কেটে ফেলছি। একটা কাতলা সামনে রেখে রশিদ বঁটি দিয়ে কাতলা মাছটার মাথা আর শরীর আলাদা করে দিল। রশিদ মাছটা কেটে আরো ছোট পিসে ভাগ করতে যাবে, এমন সময় সে স্পষ্ট দেখতে পেল মরা কাতলার একটা চোখ যেন নড়ে উঠল। রশিদ মাছটার মাথাটা হাতে নিয়ে আরেকবার দেখল, বুঝে আবার মাছটার চোখটা এদিক ওদিক করছে। এটা কি আদৌ সম্ভব? ওই বুড়ি মহিলার কথা হঠাৎ রশিদের মনে পড়ল। ওর মনে অদ্ভুত একটা ভয় জন্ম নিল। রশিদ ওই কাটা মাছের মাথাটার দিকে আরো ভালো করে লক্ষ্য করল। ওই মাছের মুখের ভেতর থেকে আস্তে আস্তে ওগুলো কি বেরোচ্ছে? দাঁতের মতো দেখাচ্ছে না? রশিদ বুঝতে পারছে না যে ও এই অল্প সময়ের মধ্যে একেবারে উন্মাদ হয়ে গেছে, নাকি ওই মাছের মুখের ভেতর থেকে সত্যি দুটো লম্বা ধারালো দাঁত বেরোচ্ছে। এদিকে যেই মাছের চোখ দুটো এতক্ষণ এলোমেলো ভাবে নড়ছিল, হঠাৎ সেটা স্থির হয়ে গেল। রশিদের মনে হলো যেন ওই মরা মাছের চোখগুলো ঠাঁয়ে তাকিয়ে আছে সরাসরি ওর দিকে। এরপর যেটা হলো সেটা কেউ কল্পনা অবধি করতে পারেনি। ওই মরা মাছের মাথাটা রশিদের হাত থেকে ছিটকে ওর ঘাড়ের কাছে চলে এলো। আর কি জানি কিভাবে রশিদ অনুভব করতে পারল একটা অসম্ভব যন্ত্রণা।
ওই মাছের নতুন গজানো ধারালো দাঁতগুলো গেঁথে গেছে রশিদের ঘাড়ের চামড়ায়। রশিদ ধীরে ধীরে জ্ঞান হারাতে শুরু করলো, আরো আবছাভাবে শুনতে পেল একটা মেয়ের গলা। দিদা তোকে কইছিল আমার মাছগুলো না ধরতে, তুই শুনিসনি? কে জানে বাজারের বাকিরা এই অকল্পনীয় ঘটনা দেখতে পেয়েছে কিনা।